বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা বাংলা ব্যাকরণের কারকের অধ্যায়ের মধ্যে কর্তৃকারক এবং তার প্রকারভেদ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব। ইতিমধ্যেই কারক কি এবং তার সঙ্গে বিভক্তি বা অনুসর্গ সংক্রান্ত বিস্তৃত ক্লাস করে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিতে পারো। যাই হোক, আজকের ক্লাসে আমরা জানতে চলেছি কর্তৃকারক কি এবং কর্তৃকারকের প্রকারভেদ। তো প্রথমে দেখে নিই যে আমরা কর্তৃকারক কাকে বলবো। তো কর্তৃকারক শব্দটির মধ্য দিয়েই আমরা বুঝতে পারছি যেখানে কর্তা পদের কথা বলা হচ্ছে। যেমন দেখো, আমি দুটি বাক্যের মধ্য দিয়ে বিষয়টি বুঝিয়ে দিই। যদি বলি এখানে তপন গল্প লেখে, এই বাক্যটি, এবং দ্বিতীয় বাক্যে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কাব্যটি রচনা করেন, এই দুটি বাক্যের মধ্যে তপন এই পদটি কি? কর্তা। লেখে পদটি হলো ক্রিয়া। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তা, রচনা করেন ক্রিয়া। ক্রিয়া শব্দটিকে মধ্যে নিয়ে এলাম কেন? মূলত কারক বুঝতে গেলে, প্রথম ক্লাসে আমি বিস্তৃতভাবে বলেছি যদিও, তবুও তা সত্ত্বে আরেকটু সংযোগ করে দিই, মনে করিয়ে দিই তোমাদের। কারক বুঝতে গেলে আমাদের ক্রিয়ার সঙ্গে বিশেষ্য সর্বনাম পদের সম্পর্ক তাকে মনে করতে হবে, কারণ তাই তো হলো কারক। কারকের ডেফিনেশন আমি বলে দিয়েছি যে কারক হলো তাই যেখানে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য এবং সর্বনাম পদের সম্পর্ক, তাই কারক। তাহলে এখানে ক্রিয়াপদ হলো লেখে, এই লেখে ক্রিয়াপদের সঙ্গে তপন এই বিশেষ্য পদটির যে সম্পর্ক, তাই হলো কর্তৃকারক। আর বিশেষ্য পদটি এখানে হলো কর্তা পদ। তাহলে মূলত বিষয়টি এই দাঁড়ায়, বাক্যের ক্রিয়াটি মানে এই লেখে নামক ক্রিয়াটি যে ব্যক্তি বা যারা সম্পন্ন করে সেই হলো বাক্যের কর্তা। আর এই কর্তাপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, কর্তাপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক হলো কর্তৃ সম্পর্ক, তাই হলো কর্তৃকারক। এবার সংজ্ঞায় আমরা আসি। সংজ্ঞায় বলে দিয়েছি, দেখো, যে বা যারা বাক্যে ক্রিয়া সম্পন্ন করে বা করায় তারাই বাক্যের কর্তাপদ। তাহলে বাক্যের ক্রিয়া যে বা যারা, বিশেষ্য পদের মধ্যে যে বা যারা অর্থাৎ এক বচন হতে পারে, বহু বচনান্তও হতে পারে। তাই যে বা যারা বাক্যের ক্রিয়াপদটি সম্পন্ন করে মানে কাজটি সম্পন্ন করে, তারাই হলো বাক্যের কর্তা। আর এই কর্তা পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেই সম্পর্ককেই আমরা বলতে পারি কর্তৃকারক। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। এবার এই কর্তৃপদগুলি আমরা বা কর্তা পদগুলি চিনব কি করে? সহজ একটি পন্থায় আমরা চিনে নিতে পারি। মূলত চিনব কি করে? এর মধ্যে দেখতে পাই যে প্রায় সব সময় নয় কিন্তু প্রায় সকল সময় কর্তৃপদের সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়। তোমরা ইতিমধ্যেই আমি বলেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি প্রথম ক্লাসটির, সেখানে বিভক্তি সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করেছি। ধরে নাও তপন এই মূল পদটির সঙ্গে কিচ্ছু যুক্ত হয়নি। যদি বলতাম তপনের ছোট মেশো গল্প লেখে, তখন তপনের সঙ্গে, তপন পদটির সঙ্গে এর যুক্ত হলো। আমি ইন্ডিকেট করে দিচ্ছি, দেখে নাও। তো তপনের অর্থাৎ তপন পদটির সঙ্গে তখন কিন্তু এর সংযোগ করলাম। কিন্তু এখানে লক্ষণীয়, তপন এই পদটির সঙ্গে, লক্ষণীয়, তপন এই পদটির সঙ্গে কিচ্ছু কিন্তু সংযুক্ত হয়নি। তার অর্থ এই তপন এই কর্তাপদের সঙ্গে শূন্য বিভক্তি সংযুক্ত আছে। এর থাকলে এর বিভক্তি সংযুক্ত হতো, কে থাকলে কে বিভক্তি হতো। তাহলে কর্তৃপদের সঙ্গে সকল সময় প্রায় লক্ষ্য করা যায় শূন্য বিভক্তি যুক্ত হয়। তবে এখান থেকে এইটুকু, তবে
অন্য বিভক্তিও যুক্ত হতে পারে, এটা কিন্তু বেশ সুন্দর করে মনে রাখতে হবে যে অন্য বিভক্তিও কিন্তু কর্তৃকারকে সংযুক্ত হতে পারে, কেবল যে শূন্য বিভক্তি হবে তা নয়। সুতরাং এইভাবে আমরা চিনে নিতে পারি কর্তাপদকে। দ্বিতীয় কি, ক্রিয়াকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আমরা পাই সেই হলো কর্তৃপদ। ধরে নাও এখানে ক্রিয়া হলো লেখে, এই লেখে ক্রিয়াপদকে তুমি কে দিয়ে বা তোমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করে দেখো যে কে লেখে, উত্তর হয় তখন তপন লেখে। কে রচনা করেন, তখন উত্তর হয় রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। তাহলে আমরা কি চিত্রটি পেলাম? মূলত ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে যখন আমরা প্রশ্ন করি তার যে উত্তর পাই সেই উত্তরকেই আমরা বলতে পারি কি না কর্তৃকারক। এভাবে আমরা চিনে নিতে পারি। এবার আমরা দেখে নেব কর্তৃকারকের প্রকারভেদ। কত রকমের কর্তৃকারক হতে পারে বিভিন্ন ব্যাকরণবিদ বিভিন্ন রকম ভাবে উল্লেখ করে থাকেন। আমরা মূলত আজকের ক্লাসে 9 ধরনের প্রকারভেদ দেখে নেব। কি কি সেগুলি? উদ্ধকর্তা, উক্তকর্তা, অনুক্তকর্তা, প্রযোজককর্তা, প্রযোজ্যকর্তা, নিরপেক্ষকর্তা, সমধাতুজকর্তা, ব্যতিহারকর্তা এবং সহযোগীকর্তা। এই 9 ধরনের প্রকারভেদ নিয়ে আমরা বিস্তৃতভাবে আজকের ক্লাসে আলোচনা। যাই হোক, আমরা এই ধারাবাহিকভাবে 9 ধরনের প্রকারভেদ নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করি। আমরা প্রথমে দেখে নিই উদ্ধকর্তা। তো উদ্ধকর্তা মূলত কি? আমরা দেখে নিই। দেখো, দুটি বাক্য এখানে সংযুক্ত করেছি। এক, আজ আর পড়ব না। দ্বিতীয় হলো কোথায় গেল। কে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছে কি? কে পড়বে না, নেই। লক্ষ্য করে দেখো, এখানে আমি এই শব্দটি মানে এই সর্বনাম পদটি সংযুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল, কে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না। সুতরাং এই দুটি বাক্যের মধ্যে কিন্তু কর্তা পদটি অনুপস্থিত। তাই অনুপস্থিত কর্তাপদ যখন আমরা দেখতে পাই তখন সেই অনুপস্থিত কর্তাপদকে বলা হয় উদ্ধকর্তা। মূলত এইগুলি উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ কেন্দ্রিক হয়ে থাকে। মানে অনেক সময় বাক্যের উত্তম ও মধ্যম পুরুষের কর্তা উহ্য থাকে। উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষের কর্তাগুলি যখন উহ্য থাকে, এই উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষের কর্তা, উত্তম পুরুষ আমি আমরা, মধ্যম পুরুষ তুমি তোমরা, এগুলি যখন উহ্য থাকে তখন তাকে আমরা বলে থাকি কি? উহ্যকর্তা। নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। দ্বিতীয়, উক্তকর্তা। উক্তকর্তা এবং তারপরে আমরা আসবো 3 অনুক্তকর্তা। উক্তকর্তা কি? অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে নেবে, মনোযোগ সহকারে দেখে নেবে। দুটি বাক্য দিয়েছি। তপন গল্প লিখলো, অমৃত ইসাবকে নিয়ে গেল। দুটি বাক্য দিলাম। এর মধ্যে কর্তাকে আন্ডারলাইন করে দিয়েছি, তপন। কে লিখছে? তপন। কে নিয়ে গেল? অমৃত নিয়ে গেল। হলো। তাহলে এই বাক্যগুলির মধ্যে লক্ষ্য করে দেখো, তপন এই পদটি প্রধান আর অমৃত এই পদটি কিন্তু প্রধান। তাহলে এই বাক্যগুলির মধ্যে কর্তা পদ কিন্তু প্রধান এবং প্রাধান্য পাচ্ছে যে পদগুলিকে অনুসরণ করছে বাদ বাকি পদগুলি। মানে এই বাক্যের মধ্যে তপন গল্প লিখলো, এই বাক্যের মধ্যে লক্ষ্য করে দেখো এই গল্প পদটি কিন্তু কর্মপদ, লিখলো হলো সবাই জানো ক্রিয়াপদ, ইসাবকে নিয়ে গেল কর্মপদ, নিয়ে গেলটা হলো ক্রিয়াপদ, তাহলে ইসাবকে হলো কর্মপদ। তাহলে গল্প কিংবা ইসাব কিংবা লিখলো কিংবা নিয়ে গেল এই কর্ম এবং ক্রিয়াপদগুলি কিন্তু প্রাধান্য কম পেল। মানে এই পদগুলি কর্তাপদকে অনুসরণ করলো, কর্তা প্রধান হয়ে গেল। এই ধরনের বাক্য যেগুলি হয় সেগুলোকে মূলত আমরা বলে থাকি কর্তৃবাচ্য। বাচ্যের দিক থেকে বাচ্য মানে হলো স্পিকিং অফ স্টাইল, বলবার রীতি বা ধরন। বাচ্যের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, প্রয়োজন হলে ক্লাসগুলি দেখে নিতে পারো, তাহলে বিস্তৃতভাবে বিষয়টি বুঝতে পারবে। এবার এর সংজ্ঞায় কি বলতে পারি আমরা? কর্তৃবাচ্যের কর্তাকে উক্তকর্তা বলে। তাহলে এই যে বাক্যটি, এই বাক্যটি হলো কর্তৃবাচ্য সম্বলিত বাক্য। তাহলে এই কর্তৃবাচ্যের যে কর্তা হবে তাকে আমরা বলতে পারি উক্তকর্তা। আমি এখানে ব্র্যাকেটে লাল কালি দিয়ে লিখে দিয়েছি, দেখো কর্তৃবাচ্য কাকে বলে? যে বাক্যে কর্তা প্রধান, এটা এই জায়গাটাও গুরুত্বপূর্ণ, যে বাক্যে কর্তা প্রধান হয়,
অর্থাৎ কর্তাকে কর্ম ক্রিয়া অনুসরণ করে, এরা দুজন কিন্তু কর্তা পদকে সবসময় অনুসরণ করবে। তখন সেই ধরনের বাক্যগুলিকে আমরা বলতে পারি কি না কর্তৃবাচ্যযুক্ত পদ বাক্য। এবং এই বাক্যে কর্তা পদটিকে আমরা বলবো কি ধরনের কর্তৃকারক না উক্ত কর্তাযুক্ত কর্তৃকারক। কেমন? এবার তৃতীয় অনুক্ত কর্তা। তাহলে উক্ত কর্তায় কর্তৃবাচ্য, অনুক্ত কর্তায় বাদ বাকি দুটো থাকে, অর্থাৎ কর্মবাচ্য এবং ভাববাচ্য। যেমন ধরো তপনের দ্বারা গল্প লেখা হয়, এই বাক্যটার মধ্যে লক্ষ্য করে দেখো আমরা পৃথক এই দুটি বাক্যের মধ্যে কি পার্থক্য তা দেখিনি। কালারটা চেঞ্জ করি। না দেখো এই যে তপন, এর সঙ্গে দেখো এর বিভক্তি সংযুক্ত হলো, পার্থক্য কি? এর সংযুক্ত হয়েছে হলো। ইসাব এই শব্দটির সঙ্গে এর পার্থক্য কি? এর বিভক্তি সংযুক্ত হয়েছে। আর এখানে দ্বারা সংযুক্ত হয়েছে, এখানে দ্বারা। ঠিক কর্মপদের আগে, কর্মপদ হলো গল্প আর ইসাব, তার আগে একটা করে দ্বারা সংযুক্ত হলো। তাহলে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন করতে গেলে এর বিভক্তি সংযুক্ত হলো এবং কর্মপদের আগে একটা করে দ্বারা সংযুক্ত হয়ে গেল। মজার বিষয় এই, এখানে লক্ষ্য করার বিষয় এই যে এই বাক্যগুলিতে কিন্তু কর্মপদ প্রধান হয়ে থাকে, অর্থাৎ এখানে গল্প এ প্রধান আর এখানে ইসাব এ কিন্তু প্রধান, একে অনুসরণ করছে কর্তা হলো, এখানে একে গল্পকে অনুসরণ করছে তপন। সুতরাং এই বাক্যের মধ্যে এই বাক্যকে আমরা বলতে পারি কর্মবাচ্য যুক্ত পদ। কেমন? বা বাচ্যযুক্ত বাক্য। ডেফিনেশনে কি বলবো? কর্ম ও ভাববাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে। যেমন যে বাক্যে কর্ম প্রধান হয় তাকে কর্তা ও ক্রিয়া অনুসরণ করে, তাই হলো কর্মবাচ্য। তাহলে কর্মবাচ্য কি? যে বাক্যে কর্ম প্রধান হয়ে থাকে, এখানে ইসা প্রধান গল্প প্রধান, তাকে কে কে অনুসরণ করছে? কর্তা এবং ক্রিয়া, মানে হলো তপন আর লেখা হয়, এখানে অমৃত আর নিয়ে যাওয়া হলো, ইত্যাদি ইত্যাদি। আবার যে বাক্যে ক্রিয়া প্রধান হয় আর ক্রিয়াকে অনুসরণ করে কর্তা, তাদের বলা হয় ভাববাচ্য। কে প্রধান হবে? ক্রিয়া প্রধান হবে, আর তাকে কে অনুসরণ করবে? কর্তা অনুসরণ করবে। একে আমরা কি বলে থাকি? ভাববাচ্য বলে থাকি। তো এই ধরনের বাক্যের কর্তাকে আমরা বলি অনুক্ত কর্তা হলো। তাহলে উক্ত কর্তার ক্ষেত্রে কি বললাম? কর্তৃবাচ্যের কর্তা হলো উক্ত কর্তা আর কর্মভাববাচ্যের কর্তা হলো অনুক্ত কর্তা। আমি আবার বলি, ডেসক্রিপশন বক্সে বাচ্যের ক্লাসের লিংক দিয়েছি, দেখে নিতে পারো। এবার আমরা চতুর্থ অংশে চলে আসি, প্রযোজক কর্তা। প্রযোজক কর্তার ক্ষেত্রে কি হয় আগে উদাহরণ দেখে নি, দৃষ্টান্ত দেখে নিয়ে তারপরে সংজ্ঞায় যাই, সহজে বুঝতে পারবে। মা শিশুকে চাঁদ দেখান, শিক্ষক মহাশয় ছাত্রকে পড়ান। লক্ষণীয়, আমি এখানে আলাদা করে মা এবং শিক্ষক মহাশয় এই দুটো শব্দকে উল্লেখ করে দিয়েছি। লক্ষ্য করো, মা তিনি কাকে দিয়ে কাজ করাচ্ছেন? শিশুকে দিয়ে। চাঁদ দেখে শিশু, তাহলে দেখাটা তো কাজ। একই রকম ভাবে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে শিক্ষক মহাশয় ছাত্রদের কি করেন? পড়ান। তাহলে পড়ানোটা কে পড়ছে? ছাত্র। ছাত্র পড়ছে মানে ছাত্র কিন্তু কাজ করছে। তাহলে কি মা শিক্ষক মহাশয় কাজ করছেন না? নিশ্চয়ই তারাও কাজে অংশ নিচ্ছেন। কিন্তু মা আর শিক্ষক মহাশয় তারা দুজন অন্য দুই ব্যক্তিকে দিয়ে কাজ করিয়ে নিলেন। এই যে কোনো ব্যক্তিকে কাজে প্রযুক্ত বা নিযুক্ত করা হচ্ছে, যে ব্যক্তি প্রযুক্ত বা নিযুক্ত করেন তাকেই বলা হয় প্রযোজক কর্তা। তাহলে মা আর শিক্ষক মহাশয় এরা দুজন কিন্তু শিশুকে আর ছাত্রকে পড়াচ্ছেন, মানে পড়াচ্ছেন এবং চাঁদ দেখাচ্ছেন, মানে কাজে প্রযুক্ত নিযুক্ত করলেন। এক্ষেত্রে মা আর শিক্ষক মহাশয়কে বলা হবে প্রযোজক কর্তা। সংজ্ঞায় বলি, বাক্যে অবস্থিত যে কর্তা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকেই প্রযোজক কর্তা বলে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আবার বলে দিই, অন্য কোনো ব্যক্তিকে কাজে প্রযুক্ত নিযুক্ত করা হলো, এমন হলে যে ব্যক্তি এই কাজটি করে, মানে এই প্রযুক্ত নিযুক্ত করার কাজটি করে, সেই ব্যক্তিকে বলা হয় প্রযোজক কর্তা হলো। এবার পঞ্চম ক্ষেত্রে প্রযোজ্য কর্তা। কেমন? এখানে দেখো মা আর শিক্ষক মহাশয় হলো প্রযোজক কর্তা। এই প্রযোজক কর্তা যাদের দিয়ে কাজ করিয়ে নেয়, কাকে দিয়ে কাজ করাচ্ছে? শিশুকে দিয়ে। কাকে দিয়ে কাজ করাচ্ছে? ছাত্রকে দিয়ে। এই দুজনকে তখন বলা হবে প্রযোজ্য কর্তা। খুব সহজ। প্রযোজক কর্তা যে কাজ করায়
আর প্রযোজ্যকর্তা যে কাজ করে, মানে যাকে কাজে নিযুক্ত করা হলো, প্রযুক্ত করা হলো। সংজ্ঞায় বলি, অন্যের প্রেরণায় বা প্রযোজনায় যে কাজ করে। তাহলে মায়ের প্রেরণায় শিশু চাঁদ দেখে, শিক্ষক মহাশয়ের প্রেরণায় ছাত্র পড়ে। তাহলে এই শিক্ষক মহাশয়ের প্রেরণায় যে ছাত্র পড়ছে, ছাত্র এবং শিশু এরা দুজন কিন্তু প্রযোজ্যকর্তা। নিশ্চয়ই বুঝতে পেরেছ। ষষ্ঠ ক্ষেত্রে চলে যায়, নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তার ক্ষেত্রটা কেমন আগে সংজ্ঞা উদাহরণ দেখে নি। সমীর এলে বা আসিলে তপন বাড়ি যাবে, সূর্য উঠিলে বা উঠলে পদ্ম ফোটে। লক্ষ্য করে দেখো, এখানে একই বাক্যের মধ্যে দুটো পৃথক কর্তা, একই বাক্যের মধ্যে দুটি পৃথক ধরনের ক্রিয়া। একই বাক্যের মধ্যে পৃথক কর্তা আর পৃথক ধরনের ক্রিয়া। কিরকম? আসিলে এটা কি ধরনের ক্রিয়া? সবাই জানো, অসমাপিকা ক্রিয়া। এখানে কিন্তু বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পেল না। আর বাড়ি যাবে, এই যাবেটা হলো সমাপিকা ক্রিয়া, তাই না? তাহলে একদিকে অসমাপিকা ক্রিয়া, একদিকে সমাপিকা ক্রিয়া। এদিকে সূর্য উঠলে অসমাপিকা ক্রিয়া, ফোটে সমাপিকা ক্রিয়া, তাই না? কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য করে দেখো, প্রত্যেকটি বাক্য, দুটো বাক্যের মধ্যেই কিন্তু অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা, সমাপিকা ক্রিয়ার কর্তাও কিন্তু আলাদা। এখানে অসমাপিকা ক্রিয়া আসিলের কর্তা হলো সমীর, আর যাবের কর্তা হলো তপন। উঠলের কর্তা হলো সূর্য, আর ফোঁটের কর্তা হলো পদ্ম। ঠিক আছে, বুঝতে পেরেছো এটুকু? তাহলে আলাদা সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া আলাদা আলাদা থাকবে একটি বাক্যের মধ্যে, এবং তাদের আলাদা আলাদা কর্তা থাকবে। তারপর কি হলো? সংজ্ঞায় আসি এবার। আসলে কি নিরপেক্ষ কর্তা? নিরপেক্ষ কর্তা হলো এদিকের ইনি আর এদিকের ইনি, অর্থাৎ অসমাপিকা ক্রিয়ার যে কর্তা সে হলো নিরপেক্ষ কর্তা, অর্থাৎ এদিকে সমীর, এদিকে সূর্য। তাহলে দাঁড়ালো কি বিষয়টি? একটি বাক্যের মধ্যে দুটি পৃথক কর্তা এবং তাদের পৃথক ধরনের ক্রিয়া যদি অবস্থান করে, তার মধ্যে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে কি বলে? নিরপেক্ষ কর্তা। যেমন দেখো, একই বাক্যে যদি সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া থাকে, সমাপিকা ক্রিয়াও থাকবে, অসমাপিকা ক্রিয়াও থাকবে, এবং উভয়ের কর্তা বিভিন্ন হয়, তবে বিভিন্ন মানে আলাদা আলাদা হয়, তবে অসমাপিকা ক্রিয়ার কর্তাটিকে বলে, অসমাপিকা ক্রিয়া আসিলে তার কর্তা হলো সমীর, একে বলে নিরপেক্ষ কর্তা। অসমাপিকা ক্রিয়া উঠিলে বা উঠলে তার কর্তা হলো সূর্য, একে তখন বলা হয় নিরপেক্ষ কর্তা। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আরেকবার বলি, কি দাঁড়াচ্ছে বিষয়টি? একটি বাক্য, তার মধ্যে অসমাপিকা ক্রিয়াও থাকবে, সমাপিকা ক্রিয়াও থাকবে। এটি অসমাপিকা ক্রিয়া আর এটি হলো সমাপিকা ক্রিয়া। হলো, এই অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়ার কর্তারা আলাদা আলাদা হবে। সমীর আছে, এখানে তপন। তখন কি দাঁড়ালো চিত্রটি? অসমাপিকা ক্রিয়ার কর্তা সমীর, সমাপিকা ক্রিয়ার কর্তা তপন। অসমাপিকা ক্রিয়ার যে কর্তা থাকবে সেই হলো নিরপেক্ষ কর্তা। ঠিক আছে, এবার আমরা পরের অংশে চলে যাই। সমধাতুজ কর্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন লেখক গল্প লেখেন, শ্রোতাগণ শুনছে, পাঠক পড়ছে, কর্তাকে লেখক, ক্রিয়াকে লেখেন। শ্রোতাগণ কর্তা, শুনছে ক্রিয়া, পাঠক কর্তা, পড়ছে ক্রিয়া। এই লেখক আর লেখেন কোন ধাতু থেকে এলো? লিখ ধাতু। শ্রোতা শুনছে কোন ধাতু থেকে এলো? শ্রু ধাতু। পাঠক পড়ছে কোন ধাতু থেকে এলো? পট ধাতু। লক্ষ্য করে দেখো, বাক্যের কর্তা এবং ক্রিয়া একই ধাতু থেকে তৈরি হলো। এখানে লিখ, এখানে শ্রু, এখানে পট, তাই না? প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রে ক্রিয়া এবং কর্তা কোন ধাতু থেকে এসছে? একই ধাতু থেকে এলো, তাই না? তাহলে কি দাঁড়ালো চিত্রটি? আমরা সংজ্ঞায় কথা বলতে পারি, তার আগে এই শব্দটিকে বিশ্লেষণ করে দিই। সমধাতুজ শব্দের অর্থ কি? সম মানে একই, ধাতু মানে একটি শব্দের মূল অংশ। যেমন লেখক, লেখ অক কোন ধাতু থেকে এলো? লিখ ধাতু থেকে এলো। লেখ আঞ্চলিক ভাষায়, লিখ হলো সাধু ভাষায়। লেখেন লিখ ধাতু। শ্রোতা, শ্রোতা অ্যাকচুয়ালি শব্দটা এলো শ্রু ধাতু থেকে। শুনছে, সু তারপর ছে, শ্রু থেকে এলো। কেমন? পাঠক পট অক, পড়ছে, পট থেকে এলো পড়ছে। কেমন? তাহলে সম মানে একই, ধাতু মানে শব্দের মূল অংশ। এই ধাতু, এই শব্দগুলির মূল অংশ হলো ধাতু। আর জ শব্দের অর্থ হলো জাত বা উৎপন্ন। তাহলে কি দাঁড়ালো? একই ধাতু থেকে জাত বা উৎপন্ন, একে সমধাতুজ বলে থাকি আমরা। কেমন? তাহলে বাক্যের একই ধাতু থেকে বাক্যে অবস্থান করা কর্তা এবং ক্রিয়া যদি একই ধাতু থেকে তৈরি হয়, কি বললাম? বাক্যে অবস্থিত কর্তা ক্রিয়া যদি একই ধাতু থেকে তৈরি হয়, তবে ওই বাক্যের
কর্তাপদকে সমধাতুজ কর্তা বলে। ওই বাক্যের কর্তাপদকে কি বলবো? সমধাতুজ মানে জাতক কর্তা। সংজ্ঞায় বলে দিই, বাক্যের ক্রিয়াপদ যে ধাতু থেকে উৎপন্ন হয়, বাক্যের ক্রিয়াপদ এটি যে ধাতু থেকে তৈরি হচ্ছে, লিক ধাতু, সেই ধাতু থেকে যদি বাক্যের কর্তাও তৈরি হয়, ওই লিক ধাতু থেকেই যদি কর্তা তৈরি হয়, লেখক তৈরি হয়েছে, তখন তাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার শুনে নেবে। যদি সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে, প্রয়োজনে আবার বলে দেব অন্য কোনো ক্লাসে। অষ্টম, ব্যতিহার কর্তা। আরেকটি কি আছে শেষে? আমরা শেষের আরেকটি একটু আগেই প্রথমে যখন শ্রেণীকরণ করে দিয়েছিলাম সেখানে বলে দিয়েছিলাম সহযোগী কর্তা। এই দুটো খুব কাছাকাছি, মন দিয়ে না দেখলে দুটো বুঝতে পারবে না। রাজায় রাজায় যুদ্ধ হয়, ছেলে মেয়েতে গান ধরেছে। আমরা উদাহরণ দেখে নিই আগে, তারপরে একে বিশ্লেষণ করি। বাক্যে অবস্থিত একাধিক কর্তার মধ্যে রাজায় রাজায় একাধিক কর্তা, তো ছেলে মেয়ে একাধিক কর্তা, পৃথক কর্তা। যদি একই ক্রিয়ার বিনিময় বোঝায়, তাহলে যুদ্ধটি একটা কাজই দুজনে মিলে একসঙ্গে করছে। একটা কাজ কি করলো? উভয়ের সহযোগিতায় ক্রিয়াটি সম্পন্ন হলো। রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, ছেলে মেয়েতে একটি গান ধরেছে। একই গান ছেলেও গাইছে মেয়েও গাইছে, আমি ধরে নিলাম। একটি শব্দটা এখানে ব্যবহার করবে তোমরা, কেমন? একটি। তো যাই হোক, তাহলে কি দাঁড়ালো? বাক্যে অবস্থিত একাধিক কর্তার মধ্যে যদি কোনো একই ক্রিয়া বিনিময় হয়, একটা নির্দিষ্ট ক্রিয়ার বিনিময় হলো, আদান প্রদান, এই রাজা যুদ্ধ করছে এর সঙ্গে তরবারি দিয়ে, এইও এর সঙ্গে তরবারি দিয়ে যুদ্ধ করছে, কেমন হলো? ছেলে মেয়ে একই গান গাইছে, তাহলে কি দাঁড়ালো? উভয়ের সহযোগিতায় কিন্তু কাজটা সম্পন্ন হচ্ছে। আমি ধরে নিলাম ছেলে মেয়ে ডুয়েট গান গাইছে, তাহলে কি দাঁড়াবে? একজন গাইছে, পরে লাইনটি আরেকজন গাইলে, এইভাবে একটা ক্রিয়া সম্পন্ন হলো খুব সুন্দরভাবে। এটা হলে তখন ব্যতিহার কর্তা হয়। পরেরটা বলে দিই, তাহলে খুব সহজে এটাও বুঝতে পারবে। সহযোগী কর্তায় কি হয়? সহযোগী কর্তায় দুজন পৃথক কর্তা একই কাজ পৃথকভাবে সম্পন্ন করছে। যেমন তপন ও রিপন বই পড়ছে। তপনও বই পড়ে, রিপনও বই পড়ে, কিন্তু একই পড়া পড়ছে না। ধরে নাও তপন ভূগোল বই পড়ছে, রিপন ইংলিশ বই পড়ছে, কিন্তু পড়ছে, হলো কাজটা একই, পড়া। এবার তারা পৃথকভাবে কাজটা সম্পন্ন করছে। গীতা গান গাইছে, সে রবীন্দ্রসঙ্গীত গাইছে ধরে নিলাম। স্নেহা গান গাইছে, সে নজরুল গীতি গাইছে ধরে নিলাম। তাহলে কি দাঁড়ালো? দুজনে গান গাইছে, দুজনেই কাজ করছে, কিন্তু পৃথকভাবে, কিন্তু একই কাজ পৃথকভাবে করছে, কেমন? আর এখানে কি হলো? একই কাজ উভয়ের সহযোগিতায় সম্পন্ন হচ্ছে। সংজ্ঞা কি বলবো? বাক্যের একাধিক কর্তা মিলে যদি একটি ক্রিয়া ভিন্নভাবে সম্পন্ন করে, এই জায়গাটা মনে রাখতে হবে। সহযোগী কর্তার মধ্যে ভিন্নভাবে কাজটা সম্পন্ন করবে, ভিন্ন মানে পৃথকভাবে। আর ব্যতিহার কর্তার মধ্যে সহযোগিতায় কাজটা সম্পন্ন হবে, কেমন? তাহলে সহযোগী কর্তা কি বললাম? একটি কাজ ভিন্নভাবে সম্পন্ন করবে, তাকে ব্যতিহার সহযোগী কর্তা বলে। আমি আবার বলে দিই, ব্যতিহার কর্তার মধ্যে একটা নির্দিষ্ট কাজ, যেমন যুদ্ধ দুজন রাজা মিলে একসঙ্গে সম্পন্ন করছে, এ তীর ছুড়ল ও তীর ছুড়ল, তাহলে একটা কাজ দুজনের সহযোগিতায় সম্পন্ন হচ্ছে। ছেলে মেয়েতে একই গান ধরেছে, বা ছেলে মেয়ে মিলে ডুয়েট গান গাইছে, তখন কি হবে? ওই ডুয়েট গানটি গাইতে গেলে ছেলেকে মেয়েকে একইভাবে অংশগ্রহণ করতে হবে, তা না হলে সম্পন্ন হবে না, তাই না? তাহলে কি দাঁড়ালো? উভয়ের সহযোগিতায় কিন্তু কাজটা সম্পন্ন হচ্ছে। আর সহযোগী কর্তার ক্ষেত্রে কি দাঁড়ালো? ওটা ব্যতিহার কর্তার ক্ষেত্রে গেল। আর সহযোগী কর্তার ক্ষেত্রে একই কাজ কিন্তু একাধিক কর্তা মিলে পৃথকভাবে সম্পন্ন করলো, ভিন্ন ভিন্নভাবে সম্পন্ন করছে, তখন তাকে আমরা বলে থাকি কি? সহযোগী কর্তা। মানে এক্ষেত্রে কিন্তু পারস্পরিকতা থাকে না, সহযোগিতা খানিকটা থাকলেও কিন্তু পারস্পরিকতা থাকছে না, কেমন? এখানে কিন্তু পারস্পরিকতা থাকে, একেই সহযোগী কর্তা বলে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। বারবার দেখে নিও, কর্তৃকারকের এই প্রকার ভেদগুলি কিন্তু যথেষ্ট গুরুত্ব বহন করে এবং প্রতি ক্ষেত্রেই আমরা পরীক্ষার সময় এগুলো দেখতে পাই। এখান থেকে প্রশ্ন, দৃষ্টান্ত সহযোগে সমধাতুজ কর্তার উদাহরণ লেখো, মানে সমধাতুজ কর্তার উদাহরণ লেখো, এরকম হয় তখন বিশ্লেষণ করতে হয়, যেমন ভাবে বলে দিলাম, কিংবা ব্যতিহার কর্তার উদাহরণ দাও, এমনি ভাবে প্রশ্নগুলি কিন্তু থেকে থাকে।
কিংবা ধরো দিয়ে দিল যে উক্ত কর্তা বলতে কি বোঝো, একটি উক্ত কর্তার দৃষ্টান্ত দাও, এইভাবে প্রশ্ন হতে পারে। কেমন? যাই হোক, ক্লাসটি অবশ্যই মনোযোগ সহকারে সবাই দেখেছো, সকলকে অশেষ ধন্যবাদ। আর ক্লাসের সঙ্গে এভাবেই জুড়ে থাকো। সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম, আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো।